বাংলাদেশে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা। বিনিয়োগ বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। ইসরায়েল বিরোধী বিক্ষোভে ভাঙচুর লুটপাটের ঘটনায় আরও ৯ মামলা, গ্রেফতার ৭২ জন, জানালো পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সীমান্তে যুবককে পিটিয়ে হত্যা, স্বজনদের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। এবং এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে কাল, অংশ নেবে ১৯ লাখের বেশি শিক্ষার্থী, প্রশ্ন ফাঁস রোধে কঠোর নির্দেশনা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে বিশ্বকে বদলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশ সামাজিক ব্যবসার সুযোগ পেতে পারে বলে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেন প্রধান উপদেষ্টা। এর আগে বিনিয়োগে অসামান্য অবদান রাখার জন্য দেশের 4টি প্রতিষ্ঠানকে এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফ্যাব্রিক্স। একই সাথে বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়। এই সম্মেলনে ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে আজ থেকে দেশে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করল মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্সের সহযোগী স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। সকালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেন্যু ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টারলিংকের পরীক্ষামূলক এই ইন্টারনেট সেবা ব্যবহারের মাধ্যমে এর পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। I also request Mr. Ashik Chaudhary, Chairman of BIDA. Only poor women of Grameen Bank, not all women, only poor women of Grameen Bank can get a phone. Totally illiterate, has nothing to do, doesn't even know what a phone is. We train them. They started selling the service, saying, if you want to make a phone call to your son in the Middle East, in the meantime, Middle East saga began. So people wanted to talk. It became a roaring business. Soon, 100,000 women selling telephone service all over Bangladesh. গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জনকে গ্রেফতার করা হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সীমান্তে বিএসএফের বিরুদ্ধে মুরাদুর রহমান মুন্না নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন নিহত স্বজনরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুরা সীমান্তে 0 পয়েন্টে এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে চলে যায়। পরে বিজিবি সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। এ সময় তাকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তারা এই ঘটনায় সরকারের কাছে বিচার দাবি করেছেন। এবছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। চলতি বছর এতে অংশ নেবে মোট ১৯,২৮,১৮,১৮,১৮১ শিক্ষার্থী। এসএসসি পরীক্ষায় এই বছর প্রশ্ন ফাঁস রোধে কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ বা ফাঁসের চেষ্টা থেকে বিরত থাকার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক সহ সর্বস্তরের নাগরিকদের প্রতি
আহ্বান জানানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব ছড়ানো, নকল বা অসৎ উপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার চলার 3 ঘণ্টা পরীক্ষা কেন্দ্রের আশপাশে 144 ধারা জারি থাকবে। পরীক্ষা চলার সময় কেন্দ্রের আশপাশে 200 গজের মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট নন এমন কোনো ব্যক্তি চলাচল করতে পারবেন না। এসএসসি ও সমমান পরীক্ষার সময় 10 এপ্রিল থেকে 13 মে পর্যন্ত 34 দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে প্রিজন ভ্যানে 4 আসামি সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের শুনানি হবে। এর আগে গত 2 মার্চ জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় 4 জনকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একই সঙ্গে 9 এপ্রিলের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানিয়েছে, এই ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার 2025-এর কক্ষ পর্যবেক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। বঙ্গবন্ধু সরকারি হাই স্কুল প্রস্তাবিত চন্দ্রা সরকারি হাই স্কুলের হলরুমে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় পরীক্ষার সুষ্ঠুভাবে ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান সহ বিভিন্ন স্কুলের প্রতিষ্ঠান প্রধান ও কক্ষ পর্যবেক্ষকগণ। কালিয়াকৈর উপজেলায় মাদ্রাসাসহ মোট 9টি কেন্দ্রে 7,718 জন পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। এবার ইসরায়েল ফিলিস্তিন সংঘাত প্রসঙ্গ। গত 24 ঘন্টায় গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী বোমা হামলা করে কমপক্ষে 26 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। একই সাথে ইসরায়েলি ও মার্কিন বাহিনী লেবানন ও ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে। মঙ্গলবার ভোর থেকে গাজার ছিটমহলগুলোতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি পুলিশ ও কর্মকর্তারা অধিকৃত পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএ এর সাথে সম্পর্কিত 6টি স্কুল বন্ধ করে দিয়েছে। একই সাথে লেবাননের বালবেক এবং বেকা উপত্যকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা শুরু করেছে। অন্যদিকে মার্কিন বাহিনী ইয়েমেনে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এতে ইয়েমেনের হোদেইদাহে কমপক্ষে 6 জন নিহত হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়ে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজা একটি হত্যাক্ষেত্র হয়ে উঠেছে। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মানবাধিকার আইন বিশেষজ্ঞ এবং চেয়ারম্যান সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট AKM রেজাউল করিম। জানাম AKM রেজাউল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এশিয়ান নিউজে। আপনার সাথে আপনি যেহেতু জানেন যে আমরা সবাই জানি যে ইসরায়েল ব্যাপকভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে গাজায়, তো সারা বিশ্বব্যাপী এই বিষয়ে প্রতিবাদ জোরালো হচ্ছে। তো ইসরায়েল বিরোধী যে আন্দোলন চলছে, কি মনে হয় আপনার কাছে যে এতে ইসরায়েলের প্রতি কি কোনো চাপ আসবে কি আসবে না? ইসরায়েল এটা কি পরোয়া করছে কি করছে না? আপনার কাছে কি মনে হয়? ইসরায়েলের প্রতি অবশ্যই একটা চাপ সৃষ্টি হবে বা হচ্ছে। আপনি দেখবেন যে ইসরায়েলের বড় বন্ধু হচ্ছে যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান কিছু দেশ। আপনারা দেখবেন যে যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। এবং আপনারা জানেন যে এই হামলা শুরুর পরে বাইডেনের যে আচরণ ছিল, সেই আচরণের কারণে কিন্তু অনেক ভোটার ভোট কেন্দ্রে যাননি এবং সেই প্রতিবাদের কারণেই কিন্তু আজকে ট্রাম্প বিজয়ী হয়েছে।
এবং খুব দুঃখজনক বিষয় হচ্ছে যে ট্রাম্পও একই ফাঁদে পা দিয়েছেন। যদিও ট্রাম্প শপথ নেওয়ার আগেই যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু সেই যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ট্রাম্পের নেতৃত্বে ইসরায়েল আবার একতরফাভাবে ফিলিস্তিনে বোমা হামলা এবং আক্রমণ শুরু করেছে এবং নিরপরাধ নারী পুরুষ, নিরপরাধ শিশু নারীদেরকেও হত্যা করছে। এবং আপনারা আশ্চর্য হবেন যে এই ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই হামলায় সাংবাদিকরা পর্যন্ত নিহত হয়েছেন এবং এর ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে ফিলিস্তিনের বাইরেও। আপনারা একটু আগেই নিউজে উল্লেখ করলেন যে তারা লেবাননে এবং ইয়েমেনেও হামলা করেছে। তো এই যে বেপরোয়া আচরণ এবং জাতিসংঘ সহ সারা পৃথিবীতে এর নিন্দা জানাচ্ছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু, আন্তর্জাতিক আদালতে কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে অলরেডি একটি ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তাকে গ্রেপ্তারের নির্দেশনা রয়েছে। তো এভাবে চলতে থাকলে অবশ্যই সেটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য বুমেরাং হবে, কারণ পৃথিবীর অধিবাসীরা এখন শান্তি চায়, তারা হত্যাযোগ্য চায় না। আর ইসরায়েল সরাসরি যুদ্ধাপরাধে জড়িত, তারা গণহত্যা করছে, তারা একটা জাতি নিধনে অংশ নিচ্ছে। এটা সুস্পষ্ট একটি জাতিগত ক্লিনজিং এবং তাদের এই অবৈধ এই যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধের কারণে সারা পৃথিবীতে এর বিরুদ্ধে প্রতিবাদের জি জি, আমি জনাব রেজাউল করিম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে প্রশ্ন করছিলাম, সম্ভবত আপনি আমাকে শুনতে পাচ্ছিলেন না। আমার প্রশ্ন হচ্ছে আরেকটা আপনার কাছে, সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে আরব দেশগুলো যে নীরবতা পালন করছে, এটা কিভাবে দেখছেন? তারা তো কোনো উদ্যোগই নিচ্ছে না ইসরায়েলের বিরুদ্ধে। এটা একটা বড় কারণ হচ্ছে, আপনি জানেন যে সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত এবং কাতার, এরা কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তিতে রয়েছে এবং এর বাইরেও জর্ডান এবং আরো কুয়েত, এই রাষ্ট্রগুলো আমেরিকার সঙ্গে তাদের সামরিক যোগাযোগ রয়েছে। সে কারণে তারা আমেরিকার বিরুদ্ধে মুখ খুলতে বা আমেরিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা ভয় পাচ্ছে। কিন্তু আপনারা খেয়াল করবেন যে ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি তাদের ভূমি ব্যবহার করে ইরানের এগেনস্টে, তাহলে কিন্তু তারা আপনার ছাড় দিবে না। তো আপনার এই নীরবতা নিঃসন্দেহে দীর্ঘমেয়াদী হবে না, নীরবতা ভাঙবে ইনশাআল্লাহ। তো শুধু দেখছি ইরান কিন্তু হ্যাঁ, শুনতে পাচ্ছি। ইরান তো একাই প্রতিবাদ করছে, তো কিন্তু অন্যান্য আরব দেশগুলো যেগুলো বললেন, সৌদি আরব, কাতার, কুয়েত, তারা কিন্তু জোরালোভাবে কোনো ধরনের প্রতিবাদ তাদের কাছ থেকে শোনা যাচ্ছে না। কেউ বলেও নেই যে কোনো ধরনের উদ্যোগ তারা নিবে, বা আরব দেশগুলো একত্রিত হয়ে কোনো সম্মিলিতভাবে কোনো ধরনের উদ্যোগ নেওয়া যেটা পশ্চিমা বিশ্ব কিংবা ইসরায়েলের উপর চাপ প্রয়োগ হতে পারে, সেই ধরনের কোনো উদ্যোগ কিন্তু তাদের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। না, উদ্যোগ শুরুতে তো ছিল আর কি। আপনি খেয়াল করবেন যে এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিল কাতার এবং মিশর, এবং এই যুদ্ধবিরতিতে সরাসরি মধ্যস্থতা করেছিল। কিন্তু আপনি জানেন যে মিশরের সরকার হচ্ছে আমেরিকার মদতপুষ্ট একটি সরকার, জনগণের সরকার না। আর কাতারের একটা টেকনিক্যাল প্রবলেম যে তাদের নিরাপত্তা আমেরিকার দ্বারা পরিচালিত হয়। এর বাইরে আপনার ইরান একাই প্রতিবাদ করছে। এখন সিরিয়াতেও একটি অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে, কিন্তু শোনা যাচ্ছে যে সিরিয়ান গভর্নমেন্টও ইসরায়েলের এই অমানবিক এবং আপনার একতরফা যুদ্ধের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলবে। আচ্ছা, আপনার কাছে আমি শেষ বিষয়ে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা তো খালি দেখি যে ট্রাম্প এখানে সমর্থন দিচ্ছে, কিন্তু বাইডেন সরকার যখন ছিল তখনও কিন্তু দেখা যাচ্ছে যে মানে নিঃস্বার্থভাবে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা হয়েছিল, সহযোগিতা করা হয়েছিল গাজায় যখন হামলা করা শুরু করেছিল ইসরায়েল। তো মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কি এক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন হয় কি হয় না, নাকি একই থাকে আমরা মানে যেটা দেখে এসেছি ইসরায়েলের ক্ষেত্রে? তো এই বিষয়ে আপনার কি মতামত? মার্কিন পররাষ্ট্রনীতি সাধারণত পরিবর্তন হয় না, আর ইসরায়েলের ব্যাপারে তো নয়। আপনি খেয়াল করবেন যে ইসরায়েলের রাষ্ট্রের অবৈধ এই রাষ্ট্রটির
শুরু থেকে সবচেয়ে বড় সমর্থক হচ্ছে আমেরিকা, এবং তারা এই 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 এটা তারা অব্যাহত রেখেছে, এই সমর্থনটা অব্যাহত রেখেছে। এবং শুধু সমর্থন না, তারা অস্ত্র এবং অর্থ দিয়ে তাদের ইসরায়েলকে সরাসরি সমর্থন করছে, এবং এই যুদ্ধেও তারা বিপুল পরিমাণ অস্ত্র পাঠাচ্ছে। কিন্তু আপনি খেয়াল করবেন গত ৩-৪ বছর ধরে আমেরিকাতে যে বিক্ষোভ শুরু হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে যে জনমত গড়ে উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে, অবশ্যই আমেরিকার বিদেশ নীতি পরিবর্তন হতে বাধ্য। এবং অনেক বিশেষজ্ঞরা বলছেন যে এই ট্রাম্পের এই নীতির কারণে ইসরায়েল প্রতি সমর্থন এবং এই মানবতা বিরোধী অপরাধের কারণে ট্রাম্পের জনসমর্থন দ্রুত নিচে নেমে যাচ্ছে, এবং সে তার মেয়াদ পূর্ণ করতে নাও পারে। তার এই ইসরায়েল ইস্যুতে তারও পতন হয়ে যেতে পারে, সেরকম সম্ভাবনাও কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। আচ্ছা, জনাব A.K.M. রেজাউল করিম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং মানবাধিকার আইন বিশেষজ্ঞ জনাব A.K.M. রেজাউল করিম। আন্তর্জাতিক প্রসঙ্গ। আজ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনের পণ্যের ওপর 104% পর্যন্ত শুল্ক আরোপ কার্যকর হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই ঘোষণা দেন। এই শুল্ক হার ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগের আরোপিত চীনা পণ্যের ওপর বিদ্যমান শুল্কের ওপর অতিরিক্ত হিসেবে যোগ হচ্ছে। ট্রাম্পের শুল্ক কার্যকরের তালিকায় 60টি দেশও রয়েছে যারা 11 থেকে 50% পর্যন্ত শুল্কের মুখোমুখি হবে। বেইজিং ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহারের সময়সীমা পূরণ করতে অস্বীকৃতি জানানোর পর চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে আমেরিকা। ট্রাম্প বলেছেন শুল্ক তার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির জন্য অত্যাবশ্যক, তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এর মাধ্যমে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা রয়েছে। হোয়াইট হাউসের এই ঘোষণার পর মঙ্গলবার মার্কিন শেয়ার বাজারে বড় ধস নামে। শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও বাজার দ্রুত নিম্নমুখী হয়ে পড়ে। ডাও জোন্সের সূচক 0.84% কমে যায়। S&P 500 সূচক কমে 1.57% এবং প্রযুক্তি খাতের নাসডাক কম্পোজিট 2.15% হারায়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রভাব পড়েছে এশিয়ার বাজারেও। গাইবান্ধায় 5 থেকে 30,000 টাকা খরচে মিলছে যে কোনো জেলার জন্ম নিবন্ধন সনদ। আর এই সুযোগে ভুয়া ঠিকানা ব্যবহার করে জন্ম নিবন্ধন চলে যাচ্ছে রোহিঙ্গা সহ অপরাধীদের হাতে। তৈরি হচ্ছে পাসপোর্টও। বাংলাদেশি পরিচয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের নাগরিক হওয়ার প্রক্রিয়া নিয়ে সুমন মণ্ডলের অনুসন্ধানে 5 পর্বে আজ দেখুন দ্বিতীয় পর্ব, জানাচ্ছেন রাশেদ আকুন। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন নেয়া এই ব্যক্তির নাম ইয়াসে আরিমুগাই, জন্মস্থান জাপান। তেমনি 27 ও 25 ফেব্রুয়ারি মানুচিং মার্মা ও শর্মিতা চাকমার সনদ অনুযায়ী তাদের জন্মস্থান খাগড়াছড়ি। একইভাবে গেল 1.5 বছরে এই ইউনিয়ন পরিষদ থেকেই কাতার, মালয়েশিয়া, চট্টগ্রাম, কক্সবাজার ও ইতালি সহ দেশ বিদেশে জন্মস্থান দেখিয়ে কয়েক হাজার রোহিঙ্গাকে নিবন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান, সচিব সহ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ইকবালের বিরুদ্ধে। তবে যেই 2 নম্বর ওয়ার্ড থেকে নিবন্ধন দেয়া হয়েছে জানেন না সেই ওয়ার্ডের এই ইউপি সদস্য। আমার ওয়ার্ডের লোকই চলতেছে না, আমি রোহিঙ্গা নিয়ে এসবো এখানে। এই বাংলাদেশের যত প্রকারের প্রশাসন আছে, উদ্বোধন কর্মকর্তা, তাদেরকে আকুল আবেদন করতেছি যারা এদের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হোক। চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো যে এগুলো কিভাবে হলো, কেমনে হলো। শুধু বেতকাপাই নয়, অনুসন্ধানে জানা যায় উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদ থেকে মৃত্যু ব্যক্তিদের জন্ম নিবন্ধন দেয়া সহ বিভিন্ন জনের সন্তান সাজিয়ে নিবন্ধন দেওয়ার মতো চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরের 2 মার্চ নিবন্ধন নেয়া এই ব্যক্তির নাম নেপাল গুহ, জন্মস্থান টাঙ্গাইল। 11 জুন নিবন্ধন নেয়া রত্না খাতুনের জন্মস্থান পাবনা। আর চলতি বছরের 23 মার্চ নিবন্ধন নেয়া ব্যক্তির নাম রফিকুল ইসলাম। মৃত্যু সনদ অনুযায়ী চলতি বছরের 27 জানুয়ারি রফিকুল ইসলাম মারা যান। কিন্তু এই মৃত্যু ব্যক্তির স্ত্রীকে মা এবং ছেলের স্ত্রীকে স্ত্রী সাজিয়ে চলতি বছরের 2 মার্চ পুনরায় নিবন্ধন দেয় ইউপি সচিব শাহানা আক্তার। কি বলবো, আমার মারে বানাইছে আমার বাপের মা, আর আমার বউরে বানাইছে আমার বাপের বউ। বাইরে ইউনিয়নের জন্ম নিবন্ধন কেন দেবে সেটা চেয়ারম্যান সাহেব বারবার বলছে। বাইরে ইউনিয়নে দিলে কিনা উইঙ্গের জন্ম নিবন্ধন হবে, তারা ভোটার হবে। বাইরের লোক তাই মনে করেন যে টাকার বিনিময়ে দিয়ে থাকে, তার আইনগতভাবে ব্যবস্থা নেওয়া দরকার।
সচেতন মহল বলছে ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন জেলার মানুষকে নিবন্ধন দেয়া দেশের জন্য হুমকি স্বরূপ। এরকমভাবে রোহিঙ্গা হোক বা বিভিন্ন জেলার অধিবাসীকে এখানে নাগরিকত্বের বা এই জন্ম সনদের সার্টিফিকেট প্রদান করলে এটা আমাদের দেশের জন্য হুমকি এবং রাষ্ট্রের জন্য একটা হুমকি মনে করি। রোহিঙ্গা নিবন্ধন ঠেকাতে অসাধু কর্মকর্তা সহ দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি এলাকাবাসীর। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আবার একবার। বাংলাদেশে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা, বিনিয়োগ বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টা। ইসরায়েল বিরোধী বিক্ষোভে ভাঙচুর লুটপাটের ঘটনা আরও 9 মামলা, গ্রেফতার 72 জন, জানালো পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সীমান্তে যুবককে পিটিয়ে হত্যা, স্বজনদের অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। এবং এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে কাল, অংশ নেবে 19 লাখের বেশি শিক্ষার্থী। প্রশ্নফাঁস রোধে কঠোর নির্দেশনা। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।